आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 5 এর অঙ্ক। তোমরা যে স্কুল থেকে নতুন অঙ্ক বইটি পেয়েছো, সেই অঙ্ক বই থেকেই অঙ্কগুলো কষানো হচ্ছে এবং তোমাদের আশা করি সাহায্য করবে অঙ্কগুলি বা এই ভিডিওগুলি। আমরা আজকের কষব ক্লাস 5 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি, পৃষ্ঠা নম্বর 12 এবং 13। আমরা গত ক্লাসে 11 পৃষ্ঠা পর্যন্ত কষেছি। যদি তোমাদের ভিডিওগুলি সাহায্য করে থাকে বুঝতে এবং শিখতে, তাহলে ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওগুলি যদি স্কিপ না করে তোমরা টানা ভিডিওগুলি দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে এবং অঙ্কগুলিকে শিখতে পারবে ও নিজেরাই করতে পারবে অঙ্কগুলি। তাহলে প্রথমেই দেখো কি আছে, 11 দাগে কি আছে প্রথমেই দেখো। এই 12 পাতায় কি আছে প্রথমে দেখো। তাহলে 12 পাতায় প্রথমেই আছে, তাহলে 12 পাতায় প্রথমে আছে দেখো এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। তাহলে বৃহত্তম দেখো, বৃহত্তম অর্থাৎ কি না সবচাইতে বড়। বৃহত্তম অর্থাৎ সবচাইতে বড়। সবচাইতে বড়। আর ক্ষুদ্রতম অর্থাৎ সবচাইতে ছোট। সবচাইতে বা সব থেকে বলতে পারো তোমরা, সবচাইতে ছোট। তাহলে দেখো এবারে প্রথম অঙ্কটি কষে দেওয়া আছে। কিভাবে কষে দেওয়া আছে দেখো, এখানে 1 2 3 4 4টি সংখ্যা দেওয়া আছে। এই 4টি সংখ্যার মধ্যে সবচাইতে বড় সংখ্যাটা যে তৈরি করেছে, মানে বৃহত্তম সংখ্যাটি, তাহলে বড় সংখ্যাটি আগে নিয়ে এসছে, তারপরে নিয়ে এসছে 3, তারপরে নিয়ে এসছে 2, তারপরে নিয়ে এসছে 1। আবার দেখো এই 4টি সংখ্যা দিয়ে যখন ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে, তখন দেখো ছোট সংখ্যাটি আগে এসেছে, তারপরে ছোটর পরের সংখ্যাটি এসেছে, তারপরের সংখ্যাটি এসেছে, তারপরের সংখ্যাটি এসেছে। দেখো এগুলোকে তোমরা লিখে নিতে পারো একক, দশক, শতক এবং হাজার। এটাও তো লিখতে পারো একক, দশক, শতক এবং হাজার। তাহলে দেখো এটা হলো কত, 4321 আর 1234। তাহলে দেখো এই 4টি অঙ্ক দিয়ে, এই 4টি সংখ্যা বা অঙ্ক দিয়ে এই একটি বৃহত্তম সংখ্যা তৈরি করা গেল এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা গেল। এই 4টি অঙ্ক দিয়ে এর চাইতে বৃহত্তম সংখ্যা তৈরি করা যাবে না, আবার এর চাইতে ছোট সংখ্যা তৈরি করা বা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা যাবে না। এবার দেখো যখন এখানে সংখ্যাগুলো দিয়েছে 4টা সংখ্যা, এখানে কমা আছে, যখনই কিন্তু বৃহত্তম সংখ্যা তৈরি করলাম বা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করলাম, তখন দেখো এই কমা চিহ্নগুলো আর ব্যবহার করা যাবে না। কারণ এটা একটি সংখ্যায় একটা অঙ্কে রূপান্তরিত হলো, বৃহত্তম একটি অঙ্কে রূপান্তরিত হলো, এটা একটি ক্ষুদ্রতম একটি অঙ্কে রূপান্তরিত হলো। এখানে কিন্তু অঙ্কগুলো আলাদা আলাদা ছিল। তাহলে এবার দেখো এখানে 5 6 1 2। তাহলে দেখো সবচেয়ে বড় কে 6, তাহলে 6কে আগে বসাবো, তারপরে কে, তারপরে 5, তারপরে কে 2, তারপরে কে 1। তাহলে 5621 তৈরি করলাম। তারপরে যখন ক্ষুদ্রতম তৈরি করব দেখো, তাহলে ক্ষুদ্রতম, তাহলে প্রথমে কি দিলাম 1, তারপর 2, তারপরে 5, তারপরে 6। তাহলে 1256 দিলাম, 1256 দিলাম। তাহলে দেখো আবার এটা থেকে তৈরি করাই আছে তোমাদের দেখো। তাহলে 8 5 2 0। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, শূন্য থাকলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে শূন্য শেষে দেওয়া যাবে, কিন্তু যখন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে তো এখান থেকে 8 0 2 5-এর মধ্যে শূন্য তো সবচেয়ে ছোট, তাহলে শূন্য আগে দেওয়া যাবে না। শূন্য থাকলে শূন্য আগে দেওয়া যাবে না। এই 8 2 5-এর মধ্যে শূন্য ছোট, তারপরে যে সংখ্যাটা সেটা আগে দেবে, তারপরের সংখ্যাটা হবে শূন্য। এখানে তাই দিয়েছে দেখো। তাহলে এটা তোমরা লক্ষ্য করবে এটা। তাহলে এখানে এই সংখ্যাটা দিয়ে আমরা তাহলে গঠন করছি দেখো। তাহলে সবচেয়ে বড় কে 5, 7, সবচেয়ে বড় 7, 7-এর পরে কে 5, 5-এর পরে কে 3, 3-এর পরে কে 0। তাহলে 0 দিলাম, শেষে 0 দিলাম, কারণ এই 4টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট 0। আবার এই 4টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট 0, তারপরে কে 3,
তাহলে শূন্যটা আগে দেওয়া উচিত আমাদের, যেহেতু এগুলো শিখেছি, কিন্তু না, ক্ষুদ্রতম তৈরি করার সময় শূন্যটা আগে দিতে আমরা পারবো না, এটা নিয়ম। তাহলে আগে কি দেব আমরা 3, তারপরে কি দেব 0, তারপরে কি দেব 5, তারপরে কি দেব 7। তাহলে দেখো 7530 আর 3057। এবার দেখো তাহলে সংখ্যাগুলি দেখো, তাহলে এই সংখ্যাগুলিকে এবার 7531, 1357, আমরা সংখ্যাগুলিকে এলোমেলোভাবে বসাই। যখন এই সংখ্যাগুলি এলোমেলোভাবে বসাবো, ধরো 5 বসালাম, তারপরে 1 বসালাম, তারপরে 7 বসালাম, তারপরে 3 বসালাম, এখান থেকে আমরা তৈরি করলাম এই বৃহত্তম সংখ্যা, এই ক্ষুদ্রতম সংখ্যা। যখনই এখানে বসালাম, দেখো কমা চিহ্ন দিলাম। কি চিহ্ন দিলাম? কারণ অঙ্কগুলি এখানে সংখ্যাগুলি আলাদা হয়ে গেল। কিন্তু যখন এই সংখ্যাগুলি থেকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম তৈরি করলাম, তখনগুলি কিন্তু এটা একটি সংখ্যা হয়ে গেল, এটা একটি সংখ্যা। আর এখানে কি না, এই 4টি সংখ্যা দিয়ে তৈরি করলাম এই একটি সংখ্যা বা এই একটি সংখ্যা, যার ফলে এখানে আর আমরা কমাগুলো ব্যবহার করব না। এবার তাহলে দেখো এখান থেকে কি করব না, তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে 8 সব থেকে বড়, 8 দিলাম, তারপরে কি দেব 7, তারপরে কি দেব 2, তারপরে কি দেব 1। আবার যখন ক্ষুদ্রতম তৈরি করবো, দেখুন সব থেকে ছোটকে 1, তারপরে করে 2, তারপরে কে 7, তারপরে কে 8। তাহলে 8721 আর 1278, 1278। তার এটাই দেখো, তাহলে 0913, তাহলে 0913 থেকে আমরা তাহলে প্রথমে দেব 9, তারপরে দেব 3, তারপরে দেব 1, তারপরে দেব 0, 9310। আবার যখন ক্ষুদ্রতম তৈরি করব, তাহলে প্রথমে 1 দেব, তারপরে দেব 0, তারপরে দেব 3, তারপরে দেব 9, তাহলে 1039। এবার দেখো এটা থেকে, তাহলে এটা থেকে আমরা ক্ষুদ্রতম তৈরি করি, তাহলে 1 দিলাম, 0 দিলাম, 4 দিলাম, 6 দিলাম, তৈরি হয়ে গেল। আর এটা যখন এলোমেলো তোমরা ইচ্ছা খুশি মতো তোমাদের বসাতে পারো। আমি যে এখানে এভাবে বসিয়েছি তা তোমরা নাও বসাতে পারো। 3 বসাতে পারো আগে, তারপরে 7 বসাতে পারো, তারপরে 5 বসাতে পারো, 1 বসাতে পারো, তোমরা তাদের মনোগড়া অনুযায়ী তোমাদের বসাতে পারো। তাহলে এখানে দেখো, তাহলে ধর 1 দিলাম, কমা 4 দিলাম, কমা 0 দিলাম, কমা 6 দিলাম। তা এভাবে বসালাম। তোমরা আগে 0 দিতে পারো, তোমরা তোমাদের নিজের ইচ্ছা মতো এটাকে বসাতে পারো। তাহলে আশা করি তোমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাগুলো কিভাবে গঠন করতে হবে 4 অঙ্কের সংখ্যা দিয়ে বা 4টি সংখ্যা দিয়ে, আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে গঠন করা হলো। এবার 1 দাগের অঙ্কটি দেখো, 12 পৃষ্ঠায়। আন্দুলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক ও দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছেন। ওই দুদিনে মোট, তাহলে দেখো এখানটায় তাহলে কি করব আমরা, তাহলে প্রথম দিন দ্বিতীয় দিন ওই দুদিনে মোট, এই মোট কথাটি এসছে দুদিনে মোট, তাহলে দুদিনে মোট কথাটি, দুদিনে মোট কথাটি যখন এসছে তখন আমরা এটাকে যোগ করব, এই দুটো সংখ্যাকে যোগ করব। তাহলে প্রথমে উপরে প্রথম দিন কত না 2365, তারপরে কত না 1206 জন, 1206 জন। এবার আমরা যোগ চিহ্ন দিই, যোগ চিহ্ন দিলাম। এবার দেখো তাহলে 5 আর 6 যদি আমরা যোগ করি, তাহলে 5 আর 6 যোগ করলে কত হবে 11 হবে। 11 1 10 11, তাহলে 1 এখানে বসলাম এবং দশকের ঘরে 1 আমাদের হাতে থাকলো। এবার 6 আর এই 1 দশকের ঘরে, তাহলে 7 বসলাম আমরা। তারপরে দেখো 3 আর 2 যোগ করলে কত পেলাম 5, 2 আর 1 যোগ করলে কত পেলাম 3। তাহলে কতজন লোক এলো 3571 জন লোক এসেছেন, 3571 জন লোক এসেছেন। তাহলে এই পৃষ্ঠাটি থেকে আমরা কি শিখলাম, শিখন সামর্থ্য। 1 অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের সংখ্যা গঠন করলাম। ওই যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাগুলো ওই যে তৈরি করেছি আমরা 1 অঙ্কের 4টি সংখ্যা দিয়ে, এই যে 1 অঙ্কের 4টি সংখ্যা দিয়ে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করলাম আমরা। এবারে 13 পৃষ্ঠায় কি আছে দেখো, তাহলে 13 পৃষ্ঠাটি প্রথমে আছে কি 2 এর দাগে কি আছে
স্কুলের মাঠে পাঁচিল তৈরি করতে 8,000টি ইট এসেছে, 3,832টি ইট গাঁথা হয়ে গেছে, পড়ে আছে। তাহলে দেখো 8,000 ইটের মধ্যে 3,832টি ইট গাঁথা হয়ে গেছে, মানে খরচ হয়ে গেছে। তাহলে খরচ হয়ে গেছে মানে বাকি কতটা আছে? তাহলে আমরা কি করলে জানতে পারবো এটা উত্তরটা? আমরা বিয়োগ করলে জানতে পারবো। দেখো তোমাদের কাছে যদি বলে যে ধরো 500 টাকা আছে, 200 টাকার বাজার করে নিয়েছো, তাহলে পকেটে কত টাকা আছে? তাহলে এক্ষেত্রে তোমরা কি করবে? এক্ষেত্রে 500 টাকা থেকে 200 টাকা বিয়োগ করলে তোমরা উত্তরটি পেয়ে যাবে। এখানেও তাই 800টি ইট এসেছে, 3,832টি গাঁথা হয়ে গেছে, পড়ে আছে কটি? না, বিয়োগ করলে আমরা উত্তরটি পাবো। তাহলে তাহলে দেখো 8,000 আর 3,832, তাহলে এটা বিয়োগ করব আমরা। তাহলে দেখো 0 থেকে কি আমরা 2 বাদ দিতে পারবো? বাদ দিতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? 1000-এর ঘর থেকে 1,000 ধার নিতে হবে। তাহলে 1,000 যদি ধার নিই, শতকের ঘরকে যখন আসবে 10 শত, তাহলে 10 শত থেকে যদি 1 ধার নিই, তাহলে এখানে কত থাকবে? 9 শত থাকবে। আবার এখানে যখন 1 শত 10-এর ঘরকে এলো, তাহলে এখানে কত হবে? এখানে 1 শত হবে। তাহলে 1 শত থেকে 1 ধার নিলে 1/10 থেকে তাহলে 9 থাকলো, দশকের ঘরকে যখন হলো 9 থাকলো। এবার এখান থেকে যখন এখানে ধার নিলাম তখন দশক থাকলো। তাহলে দশক থেকে তাহলে 1 দশক, 1 10, 10 থেকে 2 গেলে কত? 8। এখানে কত আছে? 90, কারণ 90 থেকে 1 দশক ধার নিয়ে নিচ্ছে। 1 শতক থেকে 1 দশক যখন ধার নিলাম এখানে, তাহলে এখানে শতকের 90 আছে, তাহলে 90, তাহলে 9 থেকে 3 গেলে কত থাকলো? 7। তারপরে এখানে আছে কত? 9 শতক আছে, 9 শতক থেকে 8 শত বিয়োগ করলে কত হবে? না, 900 থেকে 8 শত বিয়োগ করলে 1 শতক। আর এখানে 7 আছে, কারণ 1,000 তো ধার নিয়েছি। 1,000 শতকের ঘরকে যখন 10 শত, 10 শত থেকে 1 শত ধার নিয়েছি, 1 শত থেকে 1 দশক ধার নিয়েছি, তাই না? তাহলে দেখো 7,000 থেকে 3,000 বাদ দিলে কত পাবো আমরা? 4,000। তাহলে আমাদের আর কটি ইট আছে? 4,178টি ইট আছে, 4,178টি ইট আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এইবার দেখো যোগ বা বিয়োগ করেও ফাঁকা ঘরে সংখ্যা বসাই। তাহলে যোগ বা বিয়োগ করি, তাহলে 3 আর 2 যোগ করলে কত পাবো আমরা? না, 5 পাবো। 5 বসালাম। 4 আর 4 যোগ করলে কত পাবো? তাহলে 4, 5, 6, 7, 8 পেলাম। এবার 0-র সঙ্গে 6 যোগ করলে কত পাবো? না, 0-র সঙ্গে 6 যোগ করলে 6 পাবো। আর 7 আর 2, তাহলে 7, 8, 9, তাহলে কত পেলাম? 9 পেলাম। তাহলে যোগফলটি কত হলো? 9,685। যোগফলটি কত হলো? 9,685। তারপরে ক্ষয়ের দাগের যোগটি দেখো, 4,627 সঙ্গে 4,891, তার সঙ্গে 13 যোগ করব আমরা। তাহলে দেখো 7 × 8, 3, 11, তাহলে 11 মানে 1 10 1 11। তাহলে এককের ঘরে এককের অঙ্কটি বসালাম এবং 1 দশক কোথায় চলে গেল? দশকের ঘরে চলে গেল। 1 দশক দশকের ঘরে চলে গেল। তাহলে 1 দশক, তাহলে 9 একে 10, 2 12 একে 13, তাহলে 13-র 3 বসালাম। তাহলে 3 বসালাম। তাহলে 3 বসালে দশকে এখানে দশকের অঙ্কটি তাহলে কোথায় চলে যাবে? না, 1 শতক হয়ে শতকের ঘরে চলে যাবে। তাহলে 1 শতক হয়ে শতকের ঘরে এসে গেল। এবার শতকের ঘরে দেখো 814 একে 15, তাহলে সেই 10 শত 1,000 হয়ে কোথায় চলে গেল? 10 শত 1,000 হয়ে কোথায় চলে গেল? না, 1,000 হয়ে এখানে চলে এলো, হাজারের ঘরে চলে এলো। কোথায় চলে এলো? হাজারের ঘরে চলে এলো। তাহলে 4 4 8 একে 9, তাহলে যোগফলটা কত হলো? 9,531। 9,531 যোগফলটি হলো। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এককের ঘর থেকে যখন হাতে কিছু থাকছে তখন দশকের ঘরে দশক হয়ে যাচ্ছে,
আবার দশকের ঘরে যখন হাতে কিছু থাকছে তখন দশকের ঘর থেকে শতকের ঘরে গেলে শতক হয়ে চলে যাচ্ছে, আবার শতকের ঘরে হাতে যখন কিছু থাকছে শতকের ঘর থেকে হাজারের ঘরে হাজার হয়ে চলে যাচ্ছে। এবার দেখো তাহলে এই যে ফাঁকা ঘরের সংখ্যা আমাদের বসাতে হবে, ফাঁকা ঘরে আমাদের সংখ্যা বসাতে হবে। তাহলে 4 আর 2 6 হয়ে গেল, 7 আর 2 9 হয়ে গেল। তাহলে হাতে আমাদের কিচ্ছু নেই। তাহলে দেখো এখানে 5 আছে, এখানে 6 আছে। তাহলে 6 থেকে 5 বাদ দিলে কত হলো? 1 হলো। তাহলে 1, এখানে 9 আছে, এখানে 8 আছে। তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত হলো? 1 হলো। দেখো 5 একে 6 হয়ে গেল, 8 একে 9 হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার ঘরের অঙ্কটি দেখো, নিচের কোনো ঘরেই অঙ্ক নেই, কিন্তু এখানে যোগফলটি বসে আছে 2879। তাহলে দেখো 8-এর সঙ্গে কত যোগ করলে 9 আসে? তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত হয়? 1। তারপরে দেখো 7 আছে, এখানে 2 আছে। তাহলে 7 থেকে যদি 2 বাদ দিই আমরা তাহলে কত আসে? না 5 আসে। দেখো 5 2 7। তারপরে 8 আছে, দেখো তাহলে 8 থেকে 6 বাদ দিলে আমরা কত পাবো? 2 পাবো। আর এখানে 2 থেকে 1 বাদ দিলে কত পাবো? 1 পাবো। এবার যোগফলটা হয়েছে কিনা তোমরা নিজেরাই দেখো। তাহলে 8 একে 9, 5 2 7, 6 2 8, 1 1 2। তারপরে দেখো আবার একটি মধ্যাগে যোগ আছে। তাহলে 7896 সঙ্গে যোগ করব আমরা 8200, 8025, তার সঙ্গে যোগ করব 23। তাহলে প্রথমে আমরা যোগটা শুরু করছি প্রথমে ডান দিক, মানে একক থেকে আমরা যোগটা শুরু করছি। দেখো এককের যোগ শেষ হলে আমরা দশকের ঘরে আসবো, দশকের ঘর যোগ করলে আমরা শতকের ঘরে আসবো, শতকের ঘরে যোগ শেষ হলে আমরা হাজারের ঘরে আসবো। আবার যদি অযুত লক্ষ নিযুত কোটি থাকে আমরা এইভাবেই যোগটা করব। তাহলে এখানে দেখো 6 আর 5 যদি যোগ করি তাহলে 7 8 9 10 11 আর 3 14। তাহলে 14-র 1 10 4 14, তাহলে 4 থাকলো। আর 1 দশক দশকের ঘরে চলে এলো, 1 দশক দশকের ঘরে চলে এলো। এখানে দেখো থাকলে 9 2 11, 2 13, একে 14। তাহলে 14 হচ্ছে 14 4 বসলো। আর শতক হয়ে শতকের ঘরে 1 শতক চলে এলো, শতক হয়ে শতকের ঘরে 1 শতক চলে এলো। এবার দেখো 1 শতকের ঘরে 8 8 16 আর হাতের 1 শতক, তাহলে 17 শতক। তাহলে 17 শতকের 7 আর হাজার হয়ে চলে এলো কোথায়? হাজার হয়ে হাজারের ঘরে চলে এলো। তাহলে 7 একে 8000। তাহলে দেখো 8744। যোগফলটা কত পেলাম আমরা? 7844। এবার দেখো ছয়ের দাগের অঙ্কটা 6783 থেকে এখানে কোনো অঙ্ক নেই, এই ফাঁকা ঘরে আমাদের অঙ্কগুলোকে বসাতে হবে। তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি, তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হয়? 3। 9 থেকে 8 বাদ দিলে কত হয়? 1। 9 থেকে 7 বাদ দিলে কত হয়? 2। 8 থেকে 6 বাদ দিলে কত হয়? 2। তাহলে দেখো 3 3 6, 8 একে 9, 7 2 9 এবং 6 2 8। তাহলে যোগটা আমাদের হয়ে গেল 8996 আমরা যোগ পেলাম। এবার আমরা 6 থেকে এটা বিয়োগ করব। দেখো তাহলে দেখো 9 থেকে 4 গেলে কত হলো? 9 থেকে 4 গেলে আমরা 4 বাদ দিলে কত পাবো? 5 পাবো। 7859 থেকে বিয়োগ করছি আমরা 1244, এবং সেই যোগের মতো এককের ঘর থেকেই আমরা বিয়োগটা শুরু করব। এককের ঘরের পরে দশকের ঘরে যাব, দশকের ঘরের পরে শতকের ঘরে যাব, শতকের ঘরের পরে হাজারের ঘরে যাব। এবার দেখো 5 থেকে 4 গেলে কত? 1। 8 থেকে 2 গেলে কত? 6। এবং 7 থেকে 1 গেলে কত? 6। তাহলে 6615। যোগ বিয়োগফলটি কত হলো? 6615। এবার দেখো তাহলে দেখো আমরা যোগের ক্ষেত্রে কি করছিলাম, এখানে দেখো 6 থেকে 3 বাদ দিলে 3 পেয়েছিলাম। এখানে কিন্তু 8 থেকে 6 বাদ দেব। 8 থেকে 6 বাদ দিলে কত পাবো? না 2 পাবো। দেখো 8 থেকে 2 বাদ দিলে 6, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2। এবার 2 থেকে 1 বাদ, 2 থেকে কত বাদ দিলে 1 হবে? না 2 থেকে যদি 1 বাদ দিই দেখো 1 পাই।
তাহলে এই 2 থেকে 1 বাদ দিলে 1 পেলাম, 5 থেকে 3 বাদ দিলে 2 পেলাম। তাহলে বিয়োগফলটা কত পেলাম? 2126। যোগের ক্ষেত্রে যোগফল থেকে, যোগফলের অঙ্ক থেকে আমরা এটা বাদ দিয়েছিলাম, কিন্তু বিয়োগের ক্ষেত্রে এটা থেকে এটা বাদ দেব আমরা। এবার দেখো, তাহলে এখানে 3000 থেকে আমরা বাদ দেব কত? 2999। তাহলে দেখো 0 থেকে 9 বাদ দিতে পারবো না, তাহলে দশকের ঘর থেকে আমরা ধার নেব, কিন্তু দশকের ঘরেও 0 আছে, ধার নেওয়ার মতো নেই আমাদের। তাহলে শতকের ঘর থেকে নেব, আবার শতকের ঘরেও 0 আছে আমাদের, নেই দেখো। তাহলে কোথা থেকে নেব? হাজারের ঘর থেকে নেব। তাহলে হাজারের ঘর থেকে 1000 যদি আমরা ধার নিই, তাহলে শতকের ঘরে যখন 1000 আসবে তখন কত হবে? 10 শত হবে। তাহলে 10 শত থেকে 1 শত নিয়ে নেব, 10 শত থেকে 1 শত নিয়ে নেব। তাহলে এখানে কত থাকলো? 9 শত থাকলো। এখানে কত থাকলো? 9 শত থাকলো। দেখো এখানে 9 শত থাকলো। আবার দেখো 9 শত থাকলো, এখানকে যখন আছে, এখানকে 1 দশকের ঘরে যে এখানে যদি ধার নিয়ে নিই 1 দশক, তাহলে এখানে 9 10 থাকবে। তাহলে 9 10 এখানে থাকলো, আর এখানে তাহলে দশক হলো, তাহলে 10 থেকে 9 গেলে কত? 1। তাহলে 10 থেকে 1 দশক, 10 থেকে 9 গেলে 1 হলো। এখানে দেখো 9 10 আর 9 10 মিলে গেছে, মানে 0 দিতে পারো তোমরা, না দিতে পারো। আবার এখান থেকে দেখো, তাহলে 9 দশক 9 শতক আছে, আর নিচে 9 শতক আছে, তাহলে 0। আর এখানে 1000 তো ধার নিয়ে নিয়েছি, তাহলে 2000 আছে, তাহলে 2000 থেকে 2000 বিয়োগ করলে কত হয়? 0 হয়। দেখো, তাহলে বিয়োগফলটা আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে বিয়োগফলটি হলো। এবার দেখো, তাহলে এখানে 1 থেকে 9 আমরা বাদ দিতে পারবো না, সেই এককের ঘর থেকে আমরা শুরু করছি। তাহলে এখান থেকে 1 দশক ধার নেব। তাহলে দেখো 1 দশক তার সঙ্গে এখানের 1, তাহলে কত হলো? 11। তাহলে এই ঘরটায় কত হলো? 11। তাহলে 11 থেকে 9 বাদ দিলে কত? 2। এখানে 1 আছে, মানে 1 দশক নিয়ে নিয়েছি, 2 থেকে 1 দশক, তাহলে এটা মিলে গেছে, মানে 0। এবার দেখো, তাহলে হাজারের কাছ থেকে 1000 ধার নেব। 1 শতক 10 শত থেকে, তাহলে 10 শত থেকে 800 বিয়োগ করব। 10 শত থেকে 800 বিয়োগ করলে 2 পাবো। এবার 3 থেকে 1 গেলে 2 পাবো, 3 থেকে 1 গেলে 2 পাবো। তাহলে বিয়োগফলটা কত হলো? 2202। এবার দেখো, তাহলে 3581 থেকে এখানে আমাদের ফাঁকা ঘরে ফাঁকা ঘরে অঙ্ক বসাতে হবে। তাহলে ফাঁকা ঘরের অঙ্ক যদি আমাদের বসাতে হয়, তাহলে প্রথমেই দেখো আমরা 1 থেকে 2 বাদ দেবো। 1 থেকে 2 বাদ যায় না, তাই তো? 1 থেকে 2 বাদ যায় না, তাহলে 11। এখানে 1 দশক ধার নেব। 1 দশক ধার নিলে 1 দশক, তাহলে 11 থেকে 2 বাদ গেলে কত? 9 হলো। তাহলে দেখো 11 থেকে 9 গেলে 2, এখানে 7 থেকে 2 গেলে 5। আবার এখানে দেখো, তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত হয়? 5 থেকে 4 বাদ দিলে কত হয়? 1 হয়। আর 3 থেকে 2 বাদ দিলে 1 হয়। আবার দেখো এই ঘরটা দেখো, তাহলে 9123 থেকে বেজে ফাঁকা ঘরে অঙ্কগুলো আমাদের বসাতে হবে। তাহলে 3 থেকে 7 বাদ যায় না, তাহলে এখান থেকে 1 দশক যদি ধার নেই 13, তাহলে 13 থেকে 7 গেলে কত? 6। 13 থেকে 7 গেলে কত? 6। তাহলে 6 কোথায় বসাবো? 6 সেই ঘরে বসাবো আমরা। এবার দেখো 1 দশক তো এখানে ধার নিয়ে নিচ্ছি, তাহলে 1 1 0। এবার দেখো, তাহলে 1 থেকে 0 বাদ দিলে কত হয়? 1 হয়। 1 থেকে 0 বাদ দিলে কত হয়? 1 হয়। এবং এখানে তো কোথাও ধার নিইনি আমরা, তাই না? এখানে কোথাও ধার নিই, তার 9 আছে, তাই এটা 9 থেকে 2 গেলে 7। 9000 এটা থেকে 2000 বাদ দিলে 7000 থাকে। এটা যেহেতু হাজারের ঘর, আমরা সেখানে স্থানীয় মানে বিস্তারে আমরা শিখে এসেছি কীভাবে এটা করতে হয়েছে। এবার দেখো, তাহলে শিখন সামর্থ্যে কি শিখলাম আমরা? এখান থেকে 4 অঙ্কের সংখ্যার সাথে 1 2 3 4 অঙ্কের সংখ্যায় যোগ ও বিয়োগ, যোগফল 4 অঙ্কের সংখ্যা পেলাম। এটাই আমরা এখান থেকে শিখলাম। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।